রাবেয়া খাতুন অনেকের জীবনকে ছুঁয়ে গেছেন, অনেকের লেখালেখির ক্ষেত্রে উৎসাহ অনুপ্রেরণাও জুগিয়েছেন। ফলে তার স্মৃতিচারণ ব্যক্তিগত যেমন তেমনি পাঠের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অনেকের ক্ষেত্রে। রাবেয়া খাতুন প্রতি মুহূর্তেই যদি আমরা ভাবি তার কথা, তার স্নিগ্ধ, অমায়িক, সুন্দর, চমৎকার, মিষ্টি আচার আচরণ, হাঁটা চলা, কথাবার্তা, মিষ্টি করে হাসি। এই যে মিলন ভাই বসে আছেন, মিলন ভাই বেসিক্যালি ফরিদুল্লাহ সাগরের বন্ধু, কিন্তু মিলন ভাই প্রথম দিকে রাবেয়া খাতুনেরও বন্ধু, পরবর্তীকালেও রাবেয়া খাতুনের বন্ধু, এবং মিলন ভাই তার পুত্রেরও বন্ধু। এক অদ্ভুত মিশ্রণ। এটাই রাবেয়া খাতুনের আধুনিকতা, আধুনিক মনন। তিনি যে কোনো কিছুকে সহজভাবে গ্রহণ করতে পারতেন, মানুষকে ভালোবাসতেন, শ্রেণী, পেশা, ধর্ম, জাতপাত কোনো কিছুর বিভেদ মানতেন না। ভালো মানুষ হলেই তার কাছাকাছি পৌঁছে যেতেন। আমরা মনে করি তিনি প্রতিদিনই বেঁচে আছেন, প্রতিদিনই তিনি ভালো আছেন, প্রতিদিন আমাদের জন্য তার ভালোবাসার ফুল ছড়িয়ে আছে সবুজ ঘাসে। মিছিল নিয়ে গল্প লিখছি, অনুভব করছি তার সার্বজনীন টান। লিখছেন কথা সাহিত্য, কিন্তু মনে হচ্ছে আমরা কবিতা শুনছি। কবিদের দারুণ ভালোবাসতেন রাবেয়া খাতুন। আহ্বান করছি কবি রেজাউদ্দিন স্টালিন। এক জীবনে রাবেয়া খাতুন। আমাদের খায়রুল আলম সবুজের একটা গান আছে, উনি লিখেছেন যে এক জীবনে হয় না দেখা মাগো আর এক জনম দে। কিন্তু যারা মুক্তিযুদ্ধ দেখেছে তারা জীবনের অনেকটাই দেখে ফেলেছে। রাবেয়া খাতুনের চা বাগান নিয়ে একটা উপন্যাস আছে, মালিনী ছড়া। আমি এটা পড়েছি, এটা অসাধারণ একটি উপন্যাস, এবং সেখানে কিন্তু শিশু কিশোরদের কথাও আছে। রাবেয়া খাতুন সেই সৌভাগ্যবান মানুষদের একজন যিনি তার প্রতিটি প্রজন্মের হৃদয় স্পর্শ করতে পেরেছেন। আমিরুল, আমি, আমাদের পরের প্রজন্মকেও। এবং তার বই এরকম না যে বাংলাদেশের পাঠক লক্ষ লক্ষ কোটি কোটি, তা কিন্তু না। আমাদের পাঠক খুব নির্বাচিত। সে নির্বাচিত পাঠকদের মধ্যে একাংশ রাবেয়া খাতুনকে চেনে, তার বই পড়েছে। আমার খুব স্বপ্ন ছিল, আমি আমিরুলের সঙ্গে শেয়ারও করেছিলাম, যে রাবেয়া খাতুনকে নিয়ে আমি একটা লেখা লিখব, যে লেখাটার শিরোনাম হবে আমার বন্ধু রাবেয়া খাতুন। তো এটা আমি রাবেয়া খাতুনকে একদিন বললাম। সেই বলার প্রেক্ষাপটটাও একটু অন্যরকম। আমরা কক্সবাজারে গিয়েছি চ্যানেল আইয়ের একটি বড় অনুষ্ঠানে, সেখানে আফজাল হোসেন আছেন, আমাদের আরও অন্য বন্ধুরাও আছে, রাবেয়া খাতুনও আছেন। তো একদিন সকালে আমরা শৈবাল হোটেলটাতে উঠেছিলাম। শৈবালের দক্ষিণ দিকটা অনেকখানি খোলা জায়গা, একটা বাগানের মতো। সেটা পেরিয়ে গেলেই সমুদ্র তীর। ওই বাগানের মধ্য দিয়ে আমরা সকালবেলাটায় হাঁটছিলাম। হঠাৎ দোতলার রেলিং থেকে তিনি বললেন, মিলন দাঁড়াও, আমিও আসব। অর্থাৎ আমাদের সঙ্গে তিনিও বেড়াবেন। তো আমরা অপেক্ষা করলাম। তিনি নামলেন, নেমে আমাদের দু বন্ধুর মাঝখানে ঢুকলেন, দুজনের হাত ধরলেন, বলে যে চলো এখন হাঁটি। তো হাঁটতে হাঁটতে আমি বললাম যে আপনাকে নিয়ে অনেক দিন ধরে আমি ভেবেছিলাম যে আমি একটা লেখা লিখব, তো এখন সেই লেখাটা লিখতে একটু সংকোচও বোধ করি। আপনি তো আমার বন্ধুর মা। বলতে সেভাবে দেখছো কেন, তুমি আমাকে একজন লেখক হিসেবে দেখো। তিনি যে অত্যন্ত আধুনিক মানুষ এইটুকু কথাতেই সেটা বোঝা গেল। তখন আমি বললাম যে আমি লেখাটা লিখবো আমার বন্ধু রাবেয়া খাতুন। বলে যে হ্যাঁ লেখো। কিছু কিছু মানুষ তার কাজের মধ্য দিয়ে মৃত্যুকে জয় করেন। আসলে তিনি চলে যান শারীরিকভাবে, কিন্তু থেকে যান। রাবেয়া খাতুন সেরকম একজন লেখক। আমরা যখন আমাদের বাড়ির বুকশেলফগুলোর দিকে তাকাবো, যাদের আমাদের বই পড়ার অভ্যেস আছে, বুকশেলফগুলোর দিকে তাকালেই তো মনে হবে ওই তো রাবেয়া খাতুন, তার বইগুলো আছে, তিনি বেঁচে আছেন। আমি রাবেয়া খাতুনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। স্মৃতিচারণ চলছে, স্মৃতিচারণ করার জন্য আহ্বান জানাচ্ছি রেজানুর রহমান, উনি সম্পাদক, আনন্দ আলো। আমি কোনো স্মৃতি আওড়াবো না, এখানে স্মৃতি আওড়ানোর মতো, রাবেয়া খাতুনকে নিয়ে স্মৃতি আওড়ানোর মতো যোগ্যতা আমার নেই। আমি দুটো প্রস্তাব রাখবো। আমরা যদি অন্ততপক্ষে দেশব্যাপী একটা কর্মসূচি নেওয়ার চেষ্টা করি, যে প্রথমে আমরা ঢাকা শহরের এই 20টা স্কুলকে ধরলাম, সেই 20টা স্কুলকেই হোক না রাবেয়া খাতুনের জন্মদিন অথবা মৃত্যুদিনকে আগামী বছরগুলোতে যদি অন্তত করা যায়। আমিরুল ইসলামকে অনুরোধ করব আগামী দিনগুলোতে, বিশেষ করে
আগামী বছর আমরা যেন এই ধরনের অনুষ্ঠানগুলো এই ছাদ বারান্দায় না করে আমরা একটু আরও বড় জায়গায় একটু যেতে চাই। আর আমরা যেন অন্ততপক্ষে আমাদের মাথার উপর যারা ছাদ আছেন, রাবেয়া খাতুন, সৈয়দ শামসুল হক, রাহাত খান, এই যে যাদের আমাদের গুণী সাহিত্যিকদের যারা আমরা, রেজিয়া রহমান, আমরা যেন কথা নয় তাদের বইগুলো যেন একটু পড়ার চেষ্টা করি। আহ্বান করছি বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত কথা সাহিত্যিক ঝর্ণা রহমানকে। যে স্মৃতি বলতে যা বোঝায় ব্যক্তিগত সম্পর্ক, সেটি কিন্তু আমার রাবেয়া খাতুনের সঙ্গে আমার কোনো সেরকম স্মৃতি নেই। রাবেয়া খাতুন এবং ইমদাদুল হক মিলন, তারা যেই অঞ্চলের মানুষ, যেখানে জন্মগ্রহণ করেছেন, বিক্রমপুর, আমিও সেই বিক্রমপুরেরই মেয়ে। তো এইটুকু হচ্ছে আমার গর্ব রাবেয়া খাতুনকে নিয়ে। যে হিসাব করলে দেখা যায় তার জন্ম প্রায় শতাব্দীকাল আগে, মানে 1935, এখন 2026, তাই না? প্রায় 100 বছর আগে। সেই সময়ে একটি মেয়ে জন্মগ্রহণ করেছে, যে আমরা রোকেয়ার কথা জানি, আমরা বেগম সুফিয়া কামালের কথা জানি, যে কীরকম বিরূপ পরিবেশ, বিরুদ্ধ পরিবেশ ছিল নারীর জন্য। এবং তিনিও জন্মগ্রহণ করেছিলেন একটি খুবই রক্ষণশীল পরিবারে। তো সেই রক্ষণশীল পরিবারে একটি মেয়ে লেখাপড়া করলো, তখনকার যে এন্ট্রান্স পাস, যেটা এসএসসি লেভেল, যেটা প্রবেশিকা বলা হতো, সেটি তিনি পাশ করলেন 13 বছর বয়সের মধ্যে। এটি এখনকার প্রজন্মের মেয়েদের কাছে কিন্তু শুধু লেখক হিসাবে নন, একজন সংগ্রামী নারী হিসাবে রাবেয়া খাতুন কিন্তু একটি আদর্শের নাম হতে পারে। লেখালেখি শুরু করেছেন এবং তার কয়েকটা উপন্যাস, 2-3টা উপন্যাস আছে যেটি নাকি ছাপা হয়নি। তিনি যখন স্কুলের ছাত্রী তখন থেকে তিনি লিখেছেন, তখনই তিনি সেই উপন্যাস, জীবনের যে সাহিত্যের যে বড় প্রেক্ষাপটের যে লেখা, সেটাকে দিয়ে তিনি শুরু করেছেন। তারপরে তিনি কত অসংখ্য বই তিনি লিখেছেন। এবং তার জীবনাচরণ আর তার লেখা, দুইয়ের মধ্যে কিন্তু কোনো সংঘাত নেই। তিনি যে জীবনটি যাপন করেছেন, সেই জীবনের যত রস, যত দিক, যত বৈশিষ্ট্য, সবগুলোকে যেন তিনি শত হাতে, শত কলমে তিনি সেটিকে নিয়েছেন। যেই বিরূপ সময়ে তিনি জন্মগ্রহণ করে দীর্ঘ জীবন তিনি লেখালেখির মধ্যে নিজেকে ব্যাপৃত রেখেছেন। তা আমাদের কাছে রাবেয়া খাতুন একজন লেখক হিসাবে, একজন সমাজ সচেতন, মুক্তিযুদ্ধ সচেতন, জাতীয়তাবোধ সচেতন মানুষ হিসাবে এবং একজন সংগ্রামী নারী হিসাবে তিনি আমাদের কাছে প্রণম্য। আমি স্মৃতিচারণ করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি নাসির আহমেদকে। রাবেয়া খাতুনের আধুনিকতা, এটা তার ব্যক্তি জীবনে, যাপিত জীবনে যেমন আমরা দেখেছি, তার লেখায় আরও বেশি করে দেখেছি। আমারও সৌভাগ্য যে আমি তাকে তার তরুণ বয়সই তো বলবো, আজ থেকে 46-47 বছর আগে যখন তার সঙ্গে আমার পরিচয়, তখন তার বয়স কত, 45-46 এরকম বয়স, বা আর একটু কমও হতে পারে। এবং কবি আহসান হাবিবের সঙ্গে তার বয়সের ব্যবধান প্রায় 16-17 বছর ছিল, কিন্তু সেই ব্যবধান সত্ত্বেও তাদের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব, তুমি করে বলতেন। এবং জহির রায়হানের সঙ্গে ওই সম্পর্কই ছিল। তো আমি আমৃত্যু তাকে আপা ডাকতাম। এবং অনেক ব্যক্তিগত স্মৃতি আছে আমার মনে আছে। প্রথম পরিচয়ের কিছুদিন পরেই তিনি তার একটি উপন্যাস আমাকে উপহার দিয়েছিলেন, সেটি মুক্তিযুদ্ধের উপন্যাস। এবং তারপরে আলোচনা লেখার জন্য আহসান হাবিব বললেন যে রাবেয়া এই বইটি দিয়ে গেছে, তুমি একটু আলোচনা লিখে দিও। ছোট বই পরিচিতি লিখেছিলাম 100 শব্দে। তো রাবেয়া আবার জিজ্ঞেস করছিলেন আহসান হাবিবকে যে এটা কে লিখেছে, মানে ওই যে দেশ পত্রিকা যেমন ছোট ছোট দিব। তো আমি হাবিব ভাই বললেন যে আমার সঙ্গে কাজ করে একটি ছেলে কবিতা লেখে, নাসির আহমেদ, বলে ওকে আমি একটি বই দেবো, ওকে তুমি একটু পাঠিও আমার কাছে। পরে মানে ওনার কাছে গেলাম, উনি আমাকে 52 গলির 1 গলি বইটি দিলেন এবং সেই বইটির একটি আলোচনা আমি লিখেছিলাম আমার মনে পড়ে। এবং ওই আলোচনা লেখার পরে উনি অবাক হয়ে গিয়েছিলেন। এই উপন্যাস একজন নৃতাত্ত্বিকের মতো তিনি ঢাকাকে দেখেছেন। আমি বিস্মিত হয়ে গেছি এই উপন্যাসটি পড়ে। এরপরে সন্ধানীতে তার একটি উপন্যাস আমি পড়েছিলাম। উপন্যাসটি খুব সম্ভবত 79 অথবা 80 সালে বেরিয়েছিল, 70 দশকের পার্সপেক্টিভে লেখা, নীল নিশীথ। এবং মজার ব্যাপার হচ্ছে, তো রাবেয়া আপার এইটি পড়ে আমি, আহসান হাবিব তখন চোখের সমস্যা, বলে রাবেয়ার একটা লেখা বেরিয়েছে সন্ধানীতে, পড়ো তো। তা আমি ওনাকে পড়ে পড়ে শোনালাম।
আহসানাবি বললেন, দেখছো রাবেয়া কি সাংঘাতিক সাহসী লেখা। এবং তখন লিভ টুগেদারের বিষয়টা সমাজে মাত্র ঢুকতেছে। 45 বছর আগের কথা বলছি, ঢাকায় নীল নিশীথের ঘটনার মধ্যে সেগুলি আছে। সিগারেট খাচ্ছে মেয়েরা। এই যে জীবন দৃষ্টি, সময়ের থেকে যে এগিয়ে থাকা, এই 21 শতকের সময়টাকে উনি 20 শতকের মধ্যভাগে 80-র দশকে তিনি অবলোকন করেছেন। এরকম তার প্রত্যেকটি লেখার মধ্যে এবং তার যাপিত জীবনের মধ্যে এটা ছিল। তার যে ভ্রমণ কাহিনী, তিনি কাহিনী বলছেন না, তিনি ভ্রমণ, অনেকে যে ভ্রমণের বিবরণ দেন, কিন্তু উনি সৃষ্টিশীল সাহিত্য রচনা করেছেন ভ্রমণ নিয়ে। সেটা একটা ক্রিয়েটিভ সাহিত্য হয়েছে। উনি বেঁচে আছেন আমাদের হৃদয়ে, আমরাও বেঁচে আছি ওনার স্মৃতিতে। আমি আহ্বান করছি খ্যাতিমান সাহিত্যিক ও ঔপন্যাসিক সুকৃত নোমানকে। আমি রাবেয়া খাতুনকে এইভাবে দেখি যে রবীন্দ্রনাথের মৃত্যুর পরে বাংলা ছোট গল্প যার হাতে প্রস্ফুটিত হয়েছে, আধুনিক ছোট গল্প, তার মৃত্যুর খুব বেশি দিন পরে, মানে খুব বেশি দিন না, অল্প কিছুদিন পরেই রাবেয়া খাতুনের আবির্ভাব লেখক হিসাবে। রবীন্দ্রনাথ মারা গেলেন 1941 সালে, রাবেয়া খাতুনের জন্ম 35 সালে। তার মানে হচ্ছে রাবেয়া খাতুন 12-13 বছর বয়সে লেখালেখি শুরু করেন, খুবই অল্প সময়, অল্প বয়সে। আমার কাছে মনে হয় যেন আমাদের বাংলাদেশের সাহিত্যের যে ভূমি, সেই ভূমিটাকে চষে দিয়ে গেছেন রাবেয়া খাতুন এবং তার সমকালীন যেসব লেখক আছেন তাদের চষা ভূমিতেই আমরা সাহিত্য চর্চা করছি, সাহিত্যের পুষ্প, সাহিত্যের ফল, শস্য সব কিছু আমরা উৎপন্ন করছি। রাবেয়া খাতুন এমন একটা সময়ে তিনি লেখালেখি শুরু করেছেন যখন আমরা বাংলাদেশ এবং গোটা বাংলাতেই রক্ষণশীল সমাজ ব্যবস্থা, এত বেশি কট্টর রক্ষণশীলতা যে রাবেয়া খাতুনের লেখা পত্রিকায় ছাপা হচ্ছে তার বড় বোনের শ্বশুরবাড়ি থেকে বলা হচ্ছে যে একটি পরপুরুষের নামের সঙ্গে রাবেয়া খাতুনের নাম ছাপা হচ্ছে, তার হাতের লেখা ছাপা হচ্ছে, এটা একটি পরিবারের জন্য সম্মানজনক না। মানে কতটা রক্ষণশীলতা থাকলে একটি সমাজ চিন্তা করতে পারে যে ওই নারীর নামটি অন্য কোনো পুরুষের নামের পাশাপাশি ছাপা হচ্ছে। তিনি আধুনিক লেখক ছিলেন, তিনি এমন সব বিষয় নিয়ে লিখতেন যে বিষয়গুলো তার সমকালীন উপন্যাসিকরা লেখার চিন্তাও করতেন না। তিনি তার প্রথম উপন্যাস আপনি দেখবেন মধুমতি, তাঁতিদের নিয়ে লিখছেন। তিনি নার্সদের নিয়ে উপন্যাস লিখছেন, বাগানের নাম মালনী ছড়া, চা বাগানের শ্রমিকদের নিয়ে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক সময়ের ঘটনাবলী নিয়ে তিনি লেখালেখি করছেন। তার সম্পর্কে বলতে গেলে আসলে আমার কমপক্ষে 5 ঘন্টা সময় প্রয়োজন, যদি আমি বলতে চাই। স্মৃতিচারণ করার জন্য আহ্বান জানাচ্ছি নাট্য ব্যক্তিত্ব ও বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক হারুনুর রশিদকে। রাবেয়া খাতুন সম্পর্কে আমি যদি বলতে চাই, আমার ফিলিংসটা হচ্ছে এরকম, লেখার 2টা ধারা থাকে। একটা হচ্ছে পপুলার রাইটার্স, আর একজনটা হচ্ছে ক্লাসিক্যাল। তারা পপুলার ঘরানার বাইরে তারা লেখালেখি করেন। আমরা বাংলাদেশে লেখক দেখেছি তিনি পপুলারিটির জন্য লেখা শুরু করেন নাই, এমন লেখক আছেন, কিন্তু পরবর্তীতে তিনি দেখি যে জনপ্রিয়তার পেছনে ছুটেছেন। কিন্তু রাবেয়া খাতুন সেই দিকে ছোটেননি, কিন্তু তিনি পপুলার হয়ে গেছেন। এটাই হচ্ছে সাহিত্যের একটি মানে টেকসই ধারা। তিনি জনপ্রিয়তার পেছনে ছুটবেন না, স্বমহিমায় স্বকীর্তিতে তিনি মানুষের কাছে, পাঠকের কাছে, তার যে আমি যদি ভিজুয়াল মাধ্যমের কথা বলি, তার অডিয়েন্সের কাছে একটি গ্রহণযোগ্য, গ্রহণীয় এবং একটি টেকসই ধারা অবস্থান তিনি তৈরি করবেন। সেটি তিনি করতে পেরেছেন। আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমরা এখন আহ্বান করব নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক সরকার আব্দুল মান্নানকে। আমার খুব মনে পড়ে 80-র দশকের মাঝামাঝি, তখন আমি জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে পড়ি। সেই সময় একটি উপন্যাস পড়ার সুযোগ হলো, উপন্যাসটির নাম মধুমতি। এবং আমি অবাক হয়ে দেখলাম যে মধুমতি উপন্যাসের মধ্যে যেই শ্রেণীটা নিয়ে আমাদের অঞ্চলে এই শ্রেণীটাকে বলে জোলা, সামাজিকভাবে একেবারেই অপাঙ্ক্তেয় একটা শ্রেণী, এদের সাথে অন্য মুসলমানরা আত্মীয়তা করে না, এরকম একটা জনগোষ্ঠী নিয়ে এবং তাদের ভাষা, তাদের যেসব ডায়ালেক্ট, অবলীলায় সেগুলি এসছে, কোথাও কোনো জোর জবরদস্তির চিহ্ন মাত্র নাই। এবং সেই তাদের প্রতিদিনের যে জীবন এত কাছে থেকে দেখা, কারণ এরকম জোলা পরিবারের সাথে আমাদের গ্রামে, আমাদের বাড়ির পাশে এরকম একটি জোলা 2টি পরিবার ছিল, তারা কাপড় বুনত।
খুব শৈশব থেকে আমার পরিচয়, ফলে এই জীবনটাকে আমি খুব কাছে থেকে দেখেছি। এবং যখন আমি মধুমতি উপন্যাস পড়ি, আমি দেখলাম শৈশবে যেই জীবনটাকে আমি খুব কাছে থেকে দেখেছি, তাদের প্রতিদিনের সমস্যা, তাদের সংকট, তাদের যন্ত্রণা, তাদের একাকিত্ব, সমাজে তাদের নিপীড়ন, তাদের নির্যাতন, তাদের অবহেলা, এই যে একটা জীবন, সেই জীবনের সমগ্র চিত্রটা একেবারে মিশেল ফুকুর লোকাল নেগেটিভের দৃষ্টিকোণ থেকে তিনি উপস্থাপন করেছেন। আমি একদম মুগ্ধ। আহ্বান করছি কথা সাহিত্যিক মুজাফফর হোসেনকে। আজকে আমরা জানি যে জন্যে একত্রিত হয়েছি সেটা অবশ্যই সেন্টার আমাদের রাবেয়া আপা, বাংলা সাহিত্যের। দুটো জায়গা থেকে দুটো কথা বলি, যে একটা হলো নারীবাদ নিয়ে, সেটা তো আমরা জানি বিশ্ব সাহিত্যে গ্লোবালি লিটারেচারকে যে কয়েকটা ভাগে ভাগ করা হয়। আমি দুটো জায়গা থেকে রাবেয়া আপাকে একটু বোঝার চেষ্টা করি, যে একটা হলো ফেমিনিজম আর একটা হচ্ছে ওয়ার্ল্ড লিটারেচার। তো ফেমিনিজমের জায়গা থেকে নেওয়ার আগে আমি দেখেন হিস্টোরিক্যালি বাংলাদেশে যদি নারীদের আলাদা করার প্রয়োজন হয়, কারণ সাহিত্যকে আপনি কেন আলাদা করে নানান স্কুল ঘরানা দিয়ে পাঠ হয়, তো আপনি আলাদা করে পাঠ করার দরকার হয়, কারণ আমাদের দেশে গ্লোবালি নারীদের পার্সপেক্টিভ তৈরি হয়নি বিশ্ব সাহিত্য। সেই জায়গাগুলো থেকে সাহিত্যকে এখন দেখা হচ্ছে যে কারা কারা এই জায়গাগুলো তৈরি করাতে ভূমিকা রাখছেন বিশ্ব সাহিত্যেই। রাবেয়া খাতুনের আগে আমরা কয়েকজন লেখককে হয়তো পাবো। আমাদের দস্যু বনহরের আমাদের এখানে রোমানা আপা ছিলেন, মানে তার আগে যদি দেখি মহাশ্বেতা দেবী খুব ইমিডিয়েট আগের রাইটার, প্রায় কাছাকাছি সময়ে। তো আমরা কিন্তু খুব বেশি লেখক পাবেন না যিনি গদ্য সাহিত্য চর্চা করেছেন। এমনিতেই আমরা ফয়জুন্নেসা চৌধুরীর সে রূপজালালের কথা জানি, বা আমরা চন্দ্রাবতীর কথা জানি, কিছু বিচ্ছিন্নভাবে ছিলেন যারা হয়তো একটা দুটো টেক্সট তৈরি করেছেন, আমরা এরকম অনেকের কথা জানি। কিন্তু একেবারে বিপুল সাহিত্যের সৃষ্টি, যেমন আজকে আমরা দেখছি যে ভ্রমণ সাহিত্য, শিশু সাহিত্য, স্মৃতিকথা, গদ্য সাহিত্যে এরকম শতাধিক গ্রন্থের প্রণেতা রাইটার কিন্তু নারীদের মধ্য থেকে, পুরুষদের মধ্য থেকেও কম, কিন্তু আলাদা করলে কিন্তু খুব বেশি লেখক কিন্তু আমাদের বাংলা সাহিত্যে নাই। সেই হিসাবে কিন্তু আলাদা করে তার অবস্থানটা যদি দেখি যে আমাদের সাহিত্যে জেন্ডার পার্সপেক্টিভ থেকে পড়তে চাই, তাহলে অপরিহার্য পাঠ গদ্য সাহিত্যে নারীদের কণ্ঠস্বর নির্মিতিতে। পৃথিবীতে দেখা যায় যে আদিতম সৃষ্টি তো আমরা জানি সব মানুষের, একটা হলো ওয়ার, একটা আর্ট, একটা ধ্বংস করে আর একটা সৃষ্টি করে। তো এই যুদ্ধ সাহিত্য পৃথিবীতে গ্লোবালি ব্যাপকভাবে পঠিত হয়, বিশেষ করে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আসার পরে বিশ্ব সাহিত্যের কথা সাহিত্য মানে ফিকশনাল লিটারেচারকে পাল্টে দিয়েছে যুদ্ধ। রাবেয়া খাতুনের প্রত্যেকটা চরিত্র পরিবার মধ্যবিত্ত, যারা যুদ্ধ করার মতো পরিবার না, যুদ্ধ থেকে পালিয়ে থাকতে চায়, আপোষ করতে চায়, সেই পরিবারগুলো যুদ্ধের মধ্যে জড়িয়ে যাচ্ছে, এবং সেটা কিভাবে সেখান থেকে বের হওয়ার মধ্যে তারা একসময় যুদ্ধটাকে অ্যাকসেপ্ট করছে এবং তারা ফাইট করছে। এই উপন্যাসগুলোতে প্রায় প্রত্যেকটা উপন্যাসে, সেটা বাগানের নাম মাল্লি ছড়াতেও শেষে দেখব যারা যুদ্ধ থেকে পালিয়ে বাঁচতে চায় তারা শেষ পর্যন্ত ধারালো অস্ত্র, রান্নাঘরে যে বুবটি টটি বা আমাদের থাকে, সেইগুলো নিয়েই মোকাবেলা করতে নেমে পড়ছে। আমি আবারও রাবেয়া আপার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, এবং আমরা যদি তাকে একটা আক্ষেপের জায়গা বলছিলেন যে রাবেয়া আপা কম পঠিত হন, সুবিধা হয় কি যারা ট্র্যাডিশন তৈরি করেন, ভাষার মধ্য দিয়ে ঐতিহ্য তৈরি করেন, তারা না পঠিত হলেও তাদের পরম্পরার মধ্য দিয়ে তাদেরকে আমরা চর্চা করি, তাদেরকে ভুলে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই। আমাদের লেখকদের, কবিদের, সাহিত্যিকদের অনেক সময় খুব একটা ক্ষমতাবান মনে করা হয় না। তিনি লিখতে পারেন, কিন্তু ক্ষমতা কাঠামো যেভাবে কাজ করে সেখানে তার অভিগম্যতা কতটুকু, এই তথ্যটি তার প্রমাণ। আমরা যেখানে দাঁড়িয়ে বসে অনুষ্ঠানটি করছি, এই চ্যানেল আইয়ের লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই রাবেয়া খাতুন নামটি। এই তথ্যটি আমি সবসময়ই দিব, কারণ আমাদের সবারই এটি জানা উচিত একজন সাহিত্যিক কতটা শক্তিমান হলে একটি দেশের সবচেয়ে প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেলের লাইসেন্স তার নামে হতে পারে। রাবেয়া খাতুন সেই মানুষ যিনি তার লেখনের মধ্য দিয়ে সর্বস্তরের মানুষ নিয়ে কথা বলেছেন, উঁচু তলার, নিচু তলার, মধ্যবিত্ত সব জীবনকে ছুঁয়ে গেছেন। আমি রাবেয়া খাতুনের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি, এবং আমি একই সাথে এখান থেকে বিদায় নিচ্ছি। আমি এখন ফ্লোর ছেড়ে দেব আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক, আলোকবর্তিকা ইমদাদুল হক মিলনকে। রাবেয়া খাতুন লিখেছেন অনেক, ভ্রমণ কাহিনী অনেক, উপন্যাস অনেক, গল্প 400-র মতো ছোটদের লেখা। আমাদের দেশে, শুধুমাত্র আমাদের দেশে নয়, পৃথিবীর অনেক দেশেই এরকম একটা ধারণা আছে যে যারা অতিরিক্ত লেখেন, যাদের অনেক লেখা, তাদের লেখার মান ঠিক থাকে না। তো বাংলা সাহিত্যের বড় লেখকদের ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি অনেকেই অনেক লিখেছেন, তাদের লেখার পরিমাণ বেশি। তো এটা কোনো অপরাধ না। একজন লেখক যদি অবিরাম লিখতে চান, প্রতিদিন লিখবেন, এটা তার ইচ্ছের ব্যাপার, তার শক্তির ব্যাপার, তিনি কতটা স্বচ্ছন্দ বোধ করছেন লেখায়, এটা তার ব্যাপার। আমরা পড়ি,
শুধুই পড়ি, তারপরে না হয় কথা বলি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।